নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দীর্ঘ সময়ের আন্দোলনের পর অবশেষে সেচ দপ্তরের উদ্যোগে প্রায় 700 মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু। জলপাইগুড়ি 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি সহ বিস্তীর্ণ এলাকায় পরিদর্শনে এলেন বিধায়ক। সমকাজে সমবেতন সহ একাধিক দাবি নিয়ে একদিনের কর্মবিরতি জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ও কর্মীদের। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন হবে। সাংবাদিক বৈঠকে জানালেন রামশাহী কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মরত তথা অ্যাসোসিয়েশনের ইউনিট সম্পাদক সোমা বন্দ্যোপাধ্যায়। ঋষি অরবিন্দের প্রয়াণ দিবস উপলক্ষে জলপাইগুড়িতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উদ্যোক্তা অরবিন্দ জন্ম জয়ন্তী ও মহাপ্রয়াণ দিবস উদযাপন কমিটি। ভারতের স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছিল এদিন। ঋষি অরবিন্দের মূর্তি যা অরবিন্দনগরে অবস্থিত সেখানে মাল্যদানের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বিভিন্ন জায়গায় অরবিন্দ মূর্তির পাদদেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন গোবিন্দ রায়, উমেশ শর্মা, তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সংস্থার বড় একজন তিনি এখানে এসেছিলেন এবং আমাদের শহরে অনেকে কিষাণ কল্যাণী পুরস্কার থেকে শুরু করে আনন্দ গোপাল ঘোষ থেকে শুরু করে সবাই এখানে এসেছিলেন এবং সবাইকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ আমরা এই তপন কুমার চক্রবর্তীর স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা উমেশ শর্মা মশাই। আজকে 75তম প্রয়াণ দিবস। উনি 1950 সালের আজকের দিনে পন্ডিচেরিতে প্রয়াত হন। এবার শ্রী অরবিন্দের জন্ম এবং প্রয়াণ দিবস উপলক্ষে গঠিত যে কমিটি জলপাইগুড়িতে গঠিত হয়েছে, সেই কমিটির কর্ণধার শ্রী গোবিন্দ রায়, শ্রী তপন কুমার চক্রবর্তী মহাশয়, তাদের উদ্যোগে এবং আমাদের সহযোগিতায় আজকে আমরা প্রয়াণ দিবস পালন করব। কি হবে আজকে? শুধুমাত্র তার সম্পর্কে কিছু আলোচনা হবে, আর বিশেষ কিছু নয়, কারণ এরপরে আমাদের অনুষ্ঠান আছে 3:30টার সময় খানামোড়ে শ্রী অরবিন্দের যে মূর্তি, সেই মূর্তি পাদদেশে, এবং সন্ধ্যা 6:30টার সময় আদরপাড়াতে পরিমল সেনের বাড়ির যেটাকে আশ্রম করা হয়েছে সেখানে। করলা নদীর উপচে পড়া জল আটকাতে 700 মিটার বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন বিধায়কের। জলপাইগুড়ি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি সহ বিস্তীর্ণ এলাকায় প্রতি বছর বর্ষার সময় ফুলে ফেপে ওঠা করলা নদীর জল উপচে ঢুকে পড়ায় দুর্বিষহ হয়ে ওঠে এলাকার জনগণের স্বাভাবিক জনজীবন। দীর্ঘ সময় ধরে এই বাঁধের দাবিতে আন্দোলন করে আসছিলেন এলাকাবাসী। অবশেষে সেচ দপ্তর প্রায় 700 মিটার বাঁধ নির্মাণের দায়িত্ব নেওয়ায় করলা নদীর জলে প্লাবিত হওয়ার সমস্যা থেকে মুক্তি পাবে এলাকার জনবসতি। এই প্রসঙ্গে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে করলা নদীর জলে প্লাবিত হয়ে যেত এই অঞ্চল। সেচ দপ্তর বাঁধ নির্মাণের কাজ শুরু করায় এবার থেকে মিটবে সমস্যা। আমাদের জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির 25 নম্বর ওয়ার্ডের এই শান্তিপাড়া এবং পরেশ মিত্র কলোনির এই যে বন্যা হয় প্রতি বছর, এখানকার বিস্তীর্ণ এলাকা এই করলা নদীর ডান ধার ধরে প্লাবিত হয় এবং তাতে আমাদের ভোগান্তির আর শেষ থাকে না। এবং এটা আমাদের বহুদিনের একটা প্রতীক্ষিত সমস্যা ছিল আর কি, প্রতীক্ষিত যেই উদ্যোগটা আর কি, সেটা এতদিনে আমরা সফল করতে পারছি যে আমাদের এই ডান ধার ধরে করলা নদীর ডান ধার ধরে 700 মিটারের মতো বাঁধ পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এটা শুরু হয়েছে কর্মকাণ্ড, এবং আজকেই এখানে আমরা এই ব্যাপারটা পরিদর্শনে এসেছি। ডাক্তারবাবু, বলছি যে এলাকা অনুযায়ী তো বাঁধের, সেক্ষেত্রে বৃষ্টির জল জমে থাকলে কীভাবে নিষ্কাশনের ব্যবস্থা হবে? না, এটা তো পুরোপুরি টেকনিক্যাল ব্যাপার। আমাদের টেকনিক্যাল যারা এখানে ছিলেন, এখানকার ইঞ্জিনিয়াররা, তাদের সঙ্গে কথা হয়েছে। সেটা হচ্ছে যে তাদের বক্তব্য হচ্ছে জলকে খানিকটা খেলতে দিতে হবে। একদম যদি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু যে
উইক জায়গাগুলো থাকবে সেখান থেকে ভেঙে আবার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। কাজেই কিছুটা এলাকা তাদের নিচু জমিতেই আর কি সেই জলটাকে খেলতে দিতে হবে, এবং কিন্তু তাতে করে যে আগের যে বন্যা পরিস্থিতিটা তৈরি হতো এখানে, আমাদের এখানকার নদীর মুখ আমাদের ব্রিজের আশপাশ বিরাটভাবে প্লাবিত হতো, সেই ব্যাপারটা হবে না। অপরদিকে বাঁধ নির্মাণ প্রসঙ্গে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌলমী দাস জানান, প্রতি বছর করলা নদীর জলে প্লাবিত হয়ে যেত এলাকা, বাঁধ নির্মাণ শুরু করায় সমস্যা মিটবে বলেই আশা রাখি। পরিস্থিতির কথা সবাই জানে, সারা শহর জানে। আর প্রতি বছরই বর্ষার মরশুমে 4 থেকে 5 বার তাদেরকে ভোগান্তি ভুগতে হয়। প্রায় 300 পরিবার, হাজারের বেশি মানুষ তাদেরকে রাস্তায় উঠে আশ্রয় নিতে হয়, ফ্ল্যাট শেল্টারে আশ্রয় নিতে হয়। তো সেই সমস্যাটার দীর্ঘদিনের একটা অবসান হতে চলেছে। তাদেরকে আমরা এই যে 690 মিটার বাঁধ তৈরি হচ্ছে করলা নদীর ডানপাশ জুড়ে, তার জন্য আমরা তাদেরকে একটা স্বস্তি দিতে পারবো। এবং এখানে এই জলটা, বর্ষার জল যেটা জমে, বৃষ্টির জল যেটা জমে মাঠে, মানে মেনলি যেখান দিয়ে জলটা প্রবেশ করতো সেই জায়গাটা একটা সুইচ গেটের ব্যবস্থা করা হচ্ছে, সেখান দিয়ে জলটা ঢুকবে এবং বেরিয়েও যাবে, সেখান দিয়ে আমরা গেটের ব্যবস্থা করছি একটা। নেশায় আসক্ত কতিপয় যুবকদের দ্বারা অতিষ্ঠ এলাকাবাসী। এবার এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা 4 জন যুবককে পাকড়াও করে ধরিয়ে দিল পুলিশের হাতে। এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকার। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে আজ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে এলাকাবাসী মাস পিটিশন জমা করেন। অভিযোগ, দীর্ঘদিন থেকে এলাকায় চুরির উপদ্রব বাড়ছে, যেখানে সেখানে বসানো হচ্ছে নেশার আসর। মহিলা সহ সাধারণ মানুষকে চলাচলেও বেগ পেতে হচ্ছে বলে দাবি। এলাকার কয়েকজন যুবক যেমন নেশার কারবারির সাথে যুক্ত, তেমনি যেখানে সেখানে বসাচ্ছে আসর। তারাই বিভিন্ন বাড়িতে চুরির মতো ঘটনা ঘটাচ্ছে বলে দাবি এলাকাবাসীর। এলাকাবাসী কিছু বলতে গেলে উল্টে তাদের ওপরেই চড়াও হচ্ছে নেশাগ্রস্ত ওই সকল যুবক বলে অভিযোগ। অতিষ্ঠ এলাকাবাসী এবার বাধ্য হয়েই তাদের ধরে পুলিশের হাতে তুলে দিলেন। ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন স্থানীয়রা। এলাকার বাসিন্দা মেনকা সরকার বলেন, আমার বাড়ি থেকে টোটোর চার্জার চুরি গেছে। এলাকায় এই ধরনের ঘটনা বেড়েই চলেছে, এরাই নেশার সাথে যুক্ত। আমরা 4 জনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। এলাকায় স্বস্তিতে চলাফেরা করতে পারছি না, আমরা সকলেই আতঙ্কে রয়েছি। এলাকার পরিবেশ অনেক খারাপ হয়ে গিয়েছে। এইসব যুবকদের কিছু বলতে গেলেই উল্টে আমাদেরই হুমকি দেয়। আমরা চাই পুলিশ এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। আজকে থানার দ্বারস্থ কেন, কি অভিযোগ? আজকে আমাদের বাড়িতে টোটো চার্জে দেওয়া হয়েছিল, তো রাত মঙ্গলবার দিন, 3 তারিখ মঙ্গলবার দিন, তো অর্ধেক রাত্রে আর কি 2:30-3টার দিকে টোটো চার্জারটা নিয়ে গেছে আর কি। আর গ্রাম দিয়েও আরও আরেকজনের বাড়িতেও মোবাইল চুরি হয়। এরকম ঘটনা শোনার পরে আর কি আমরা চোরকে ধরার ইসে করি আর কি। পরে ধরে, পুলিশ যায়, পরে নিয়ে আসে, মারধর করা হয়েছিল। আর এদের জন্য মানে আমরা খুব অস্বস্তি বোধ করতেছি আর কি, খুব ভয়ও পাচ্ছি। এরা খুব নেশা করতেছে, নেশা টেশা করে এরকম হুমকি ধমকিও করে। বলে আমাদের কি মারবে, আমাদের দেখে নিবে, আমাদের দা কাচি নিয়ে মারতে আসে। চোর যারা আর কি চুরি করেছে তাদেরকে আমরা ধরেছিলাম যখন, তারা তখন নেশা টেশা করে তখন মনে করেন আমাদের দা দিয়ে মারতে আসছিল, যে ওদের বাড়িতে যাওয়ার জন্য হামলা। পুলিশ দিয়ে আমরা যখন আমরা পুলিশ দিয়ে ধরায় দেই, তখন ওরা আমাদেরকে ধমকি দেয় যে আমাদেরকে দেখে নিবে, পরে মারবে। তো আমরা এই জন্য, হ্যাঁ এরকম প্রায়ই হয়, মাঝে মধ্যেই এরকম হচ্ছে, বলা যাচ্ছে না। তো তাই বলে আমরা এখন আর কি সবাই গ্রামের লোক সবাই মিলে, সব মহিলারা আর কি মিলে আমরা আসছি আজকে থানায়। এরা কোথাকার মূলত, এই যে যখন ধরলেন? আমাদের পাশাপাশি বাড়ি আর কি, গ্রামেই। হ্যাঁ, দক্ষিণ বিবেকানন্দ পল্লী একই গ্রামের। কেন করছে ওরা? নেশার জন্য করছে এগুলো, নেশা করতে পারতেছে না নিজের টাকা দিয়ে, তো সেই জন্য চুরি করে এরা নেশা করতেছে। আরও একজনের বাড়িতে রীতা বিশ্বাস, রীতা সরকার, ওই দিদিদের বাড়িতেও চুরি হয়েছে, মোবাইল চুরি হয়েছে। রাত্রে ওদের মোবাইল আর কি জানলা দিয়ে ঘুমিয়েছিল, জানলা দিকে হাত ঢুকিয়ে তারপরে মোবাইলের চার্জার আর মোবাইল দুটোই নিয়ে নিয়েছে। হ্যাঁ, পুলিশ ওদের ধরছে। আমরা চাই ওদের শাস্তি হোক, যাতে এখন 4 জনকে ধরা পড়েছে, যাতে 4 জনের মধ্যে 4 জনই শাস্তি পায়, আর আমাদের গ্রামটা যাতে সুরক্ষিত থাকে, আর যাতে কোনো নেশা টেশা আমাদের গ্রামের আর বাচ্চা কাচ্চারা ওদের দেখে না শিখে। এই 4 জনের জন্য কি মূলত আপনাদের থানায় আসা? হ্যাঁ, এদের 4 জনের জন্যই আসা, কিন্তু আরো হয়তো কেউ আছে, কিন্তু আমরা সেটা এখনো জানা যায়নি। হ্যাঁ, আমরা চাচ্ছি পুলিশ এসে করুক। আরো অনেক জায়গায় আমাদের গ্রামে যেখানে সেখানে বসে থাকে অনেক রাত্র পর্যন্ত, ছেলেরা নেশা করে, কিছু বলতে গেলেই আমাদের হুমকি ধমকি করে। চলাফেরা করতে, মহিলাদের চলাফেরা করতে খুব সমস্যা। হ্যাঁ, আমি খুবই আতঙ্কেই আছি। রাত্রে ঘুমোতে পারি না, যে রাত্রে যে এর আওয়াজ হচ্ছে, এর পায়ের আওয়াজ হচ্ছে, ভাবি যে কেউ আসছে বাড়িতে, এরকম একটা ভাব আর কি। খুবই ভয়ে আর অশান্তিতে আছি আর কি।
নাম? আমার নাম মেনকা সরকার, বাড়ি? বাড়ি দক্ষিণ বিবেকানন্দ পল্লী। কলকাতায় নয়, এখন জলপাইগুড়িতে দুয়ারে দাঁড়িয়েই হচ্ছে প্যাথোলজি রিনিউয়াল এবং ইউজিটিপি ক্যাম্প। ওয়েস্ট বেঙ্গল প্যাথোলজি কাউন্সিলের উদ্যোগে 3 দিন ব্যাপী বুধবার পর্যন্ত জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে এক বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে জেলার ফার্মাসিস্টদের মূল্যবান লাইসেন্স রিনিউ করার কাজ শুরু হয়েছে, যার ফলে এখন থেকে আর উত্তরের জলপাইগুড়ি, দার্জিলিং সহ পার্শ্ববর্তী জেলার ফার্মাসিস্টদের কলকাতায় যেতে হবে না এই কাজের জন্য। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষ রিনিউয়াল শিবিরে আসা ফার্মাসিস্ট লাইসেন্স প্রাপ্তরা। বুধবার পর্যন্ত চলবে বলে উদ্যোক্তারা জানান। কলকাতা যেতে হতো, এখন জলপাইগুড়ি বা দুয়ারেই হচ্ছে। দুয়ারে সরকারের প্রকল্পে এক প্রকার বলছেন উদ্যোক্তারা, কি বলবেন? সুবিধা হয়েছে, অনেক বয়স্ক লোক আছে যারা যেতে পারবেন, তাদের জন্য অনেক সুবিধা। কি হচ্ছে এখানে, কি ব্যাপার, তারা কেন এসছেন? ফার্মাসিস্ট ট্রেনিং প্লাস রিনিউয়াল দুটোই হচ্ছে। এটা কোথায় হচ্ছে? জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে ভেন্যু করেছে। তো এই আগে কি কলকাতা যেতে হতো? হ্যাঁ, আগে তো কলকাতা যেতে হতো। তো এই যে উদ্যোগ, কি বলবেন, এই যে এটা সুবিধা হবে? এটা ভালো উদ্যোগ, সেরকম যেন প্রতি বছর হয়। অনেকগুলো জেলায় আছে এখানে? 4টা জেলা আছে। 4টা জেলা আছে। আপনার নাম? হ্যাঁ, হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় রান্নাঘর। বুধবার এই ঘটনাটি ঘটে ফালাকাটার ব্যাংকান্দি এলাকায়। গতকাল রাত প্রায় 11:30 নাগাদ সংলগ্ন দলগাঁওয়ের জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে ওই এলাকায় আসে। স্থানীয় মায়ারানী রায়ের রান্নাঘর হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়দের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণের দাবি করেছেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। রাস্তায় হাতি চলে আসায় হঠাৎই দুর্ঘটনার শিকার হয় একটি পিকআপ ভ্যান ও একটি অটো। আহত হয় 5 জন। পিকআপে 4 জন ছিল, অটো চালক মিলে মোট 5 জন আহত হয়। ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ, ট্রাফিক ও বাগডোগরা বন বিভাগের কর্মীরা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। রাজগঞ্জের সারিয়ামে পথ দুর্ঘটনায় আহত হলেন 2 জন। আজ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে স্কুল থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিল মা ও ছেলে। জাতীয় সড়কে আচমকা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় 2 জনই। এদিকে স্থানীয়দের অভিযোগ, পুলিশের গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে। ঘটনার পরই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। আহত 2 জনকেই শিলিগুড়ি সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন রাজগঞ্জ থানার আইসি এবং ট্রাফিক পুলিশের কর্তারা। পুলিশের সাথে কথা বলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। তো 8 ঘন্টা আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর কি। কিসের সঙ্গে কিসের? পুলিশের গাড়ি ছিল, তার সাথে স্কুল থেকে নিয়ে যাচ্ছিল ছোট একটা বাচ্চা, বাচ্চার মা আর বাচ্চাটা ছিল, একটা ছেলে। হ্যাঁ। আর সেই সময় কি রাস্তা পার হতে যাচ্ছিল? না না, রাস্তা পার হতে যাচ্ছিল না, ও সোজা যাচ্ছিল, বাদিক ধরেই সোজা যাচ্ছিল আর কি। আর পুলিশের গাড়িও যাচ্ছিল? হ্যাঁ, পুলিশের গাড়িও যাচ্ছিল, দুজনে একই দিকে যাচ্ছিল। তো পুলিশের গাড়ি পেছনে ধাক্কা মারে? হ্যাঁ, পেছনে ধাক্কা মারে, বাচ্চাটা পড়ে যায় একদম পাশে গর্তের মধ্যে, আর বাচ্চাটার মা সাইডে ছিল। তারপরে লোকজন আসে, চেঁচামেচিতে লোকজন আসে, জল টল দিয়ে পরে বাচ্চাটাকে নিয়ে যায়, কিন্তু পুলিশের গাড়ি পালিয়ে যায়। এবার আপনারা রাস্তা অবরোধে কি চাইছেন আপনারা? এখন রাস্তা অবরোধে কি চাইছে, পুলিশের গাড়ি আসবে, ওদের তো একটা কর্তব্য ছিল না, ওরা বাচ্চাটাকে শুশ্রূষা করার জন্য নিয়ে যাবে, হাসপাতাল অবধি অন্তত পৌঁছে দেওয়া উচিত ছিল। ওদের তো একটা দায়িত্ব আছে। তা পুলিশে যদি আইনের লোক হয়ে এরকম করে, পাবলিক কি করবে? এখানে এরকম মাঝে মধ্যে ঘটে? অ্যাক্সিডেন্ট তো মাঝে মধ্যেই হয়। আপনার নাম? বিচিত্রা দাস। আর জায়গাটার নাম? সারিয়া। বাচ্চাকে নিয়ে তার মা স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, আর এই রাস্তা দিয়ে একটা পুলিশ ভ্যান প্রচণ্ড স্পিডে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার কারণে এই জায়গাটাতে বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে মাইরে দিয়ে চলে গেছে, অবশ্য দাঁড়ায় নাই পর্যন্ত। আমাদের প্রোটেস্টটা সবাই মিলে করতেছি এই কারণের জন্যই যে আজকে পুলিশ ভ্যান তো সে দাঁড়ায় অন্ততপক্ষে তাদেরকে হসপিটালে নিয়ে যাক, ট্রিটমেন্টের ব্যবস্থা করুক, কিন্তু তারা সেটা করেনি, বেড়ে চলে গেছে। এখন কি অবস্থা কি এখন খুবই অবস্থা, বাচ্চাটার পাটা থেতো হয়ে গেছে। এখন তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, এখন আমরা তাও জানি না কি অবস্থায় আছে। পুলিশ ভ্যান সেটা জানা হয়নি, পুলিশরা ওখানে আছে, আপনারা জিজ্ঞাসা করে নিন। আর ঘাতক গাড়িটা কি এখানে আছে না চলে গেছে? না না, চলে গেছে, পালাইছে, মানে সাথে সাথে যাওয়াই না, চলে গেছে। রাস্তা অবরোধ হয়েছে, এবার আপনারা কি চাচ্ছেন? আমরা এটাই চাচ্ছি যে পুলিশ ভ্যান হয়ে যদি এরকম দুরাচার বা অত্যাচার করে, তাহলে আমরা সাধারণ পাবলিক কি করবো? কেন হসপিটালে নিয়ে গেল না?
মাত্র ৪৫ দিনের আলু মজুত রয়েছে, জানালেন মন্ত্রী। তিস্তাপাড়ে জোর কদমে উৎপাদনের কাজ চলছে। বর্তমানে আলুর দাম আকাশ ছোঁয়া হলেও নতুন আলুর দাম কেমন হবে তা নিয়ে চিন্তিত চাষিরা। তিস্তার জল তুলে সেচের ব্যবস্থা করে শীতের সবজি চাষে জল দেওয়ার কাজ এখন জোর কদমে চলছে। জমিতে কাজ করছেন অনেক মানুষও। আলু গাছে দেওয়া হচ্ছে সার ও সেলোর জল। সেচের মাধ্যমে এখন আলু ও লঙ্কা চাষে জল দেওয়ার কাজ চলছে তিস্তা নদীর পাড়ে। পলিযুক্ত তিস্তা নদীর জমিতে এখন সেচ দেওয়ার কাজ জোর কদমে চলছে। লঙ্কা থেকে আলু সহ আরো বিভিন্ন শাকসবজিতে জল দেওয়ার কাজ শুরু হয়েছে। বর্তমানে তিস্তা নদীর চরে বিভিন্ন শাকসবজি চাষ হয়েছে। সবজির ফলনও অনেকটাই ভালো হয়েছে। এখন শুধু অপেক্ষা সবজি তোলার। এখন আলু ও লঙ্কার চাষাবাদে দারুণভাবে এগিয়ে তিস্তা চরের বাসিন্দারা। সেলো দিয়ে তিস্তা নদীর গভীরে থাকা জল তুলে এই সমস্ত শাকসবজিতে জল দেওয়া হচ্ছে। আগামী 1 মাসের মধ্যেই পুরো চাষাবাদে ফসল ওঠার সময় আসবে, যার মধ্যে লঙ্কা ও আলুর পরিমাণটাই বেশি থাকবে। তবে এক চাষি বলেন, ফসল ওঠার পরই ফসলের দাম কতটা হবে এবং তা কতটা ভালো হবে তা বোঝা যাবে। জল সেচ দিচ্ছি। কতটা পরিমাণ করেছে? পরিমাণ কতটা? পরিমাণ এখানে 2 বিঘা। আলু লঙ্কা? হ্যাঁ। কবে নাগাদ ফলন হবে? ফলন আরও 1 মাস পর। আর এখন কি কাজ করছেন? এখন এই লঙ্কা খেতে ঘাস বাছতেছি। আর জলটা দিচ্ছে, ওই রসটা শুকিয়ে গেছে। এভাবেই কি পাম্পের সাহায্যে জল দেন? হ্যাঁ। মানে এই তিস্তা নদীর জল কীভাবে আনেন আপনারা? তিস্তা নদী থেকে এখানে সেলু বসানো হয়েছে। এবার কেমন ফলন দেখে কি মনে হচ্ছে? ফলন তোমার পরে বোঝা যাবে, এখনো তোমার তো শুরু, ফলনটা আরও পরে বোঝা যাবে। মানে এখন কাজ চলছে? কাজ চলছে। দাম কি পাওয়া যাবে মনে হয় পরবর্তীকালে? আলুর তো এখন প্রচণ্ড দাম। আলুর দাম আছে ঠিকই, কিন্তু পরবর্তীতে কী হয় বলা মুশকিল। লঙ্কাটা এখন তোমার দাম কম আছে, তো এখন 40 টাকা মনে হচ্ছে। ফলনটা হবে এখন তো আরও পরেই। তারপরে কি দাম পাবেন সেটাও তো সেটা বলা মুশকিল। কি নাম আপনার? বলরাম দাস। তবে আলুর দাম যে ভালোই পাবেন উত্তরের আলু চাষিরা, তার ইঙ্গিত মিলেছে খোদ রাজ্যের কৃষি মন্ত্রী বেচারাম মান্নার কথাতেই। সম্প্রতি তিনি জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে আগামী ৪৫ দিনের আলু মজুত রয়েছে। প্রতিদিন গড়ে 18,000 মেট্রিক টন আলুর চাহিদা থাকে এই রাজ্যে। সে কারণেই বিভিন্ন স্থানে নাকা চেকিং করা হচ্ছে, যাতে ভিন রাজ্যে আলু যেতে না পারে। দেখুন, একটাই উদ্দেশ্য যে আমাদের রাজ্যের মানুষের স্বার্থ আগে, রাজ্যের মানুষের স্বার্থের আগে। সেজন্য যাতে আলু কেউ লুকিয়ে বাইরে না নিয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কেন ইতিমধ্যেই আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার, তারা রাজ্যকে অন্ধকারে রেখে যেভাবে মালদার মাইতিপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত, কুচবিহারের চাংড়াবান্ধা দিয়ে ব্যাপক আলু পাস করেছে, এবং আমাদের মনে হয়েছে এটা রাজ্যকে সংকটে ফেলে একটা অপদস্থ করার একটা চক্রান্ত। তাই আমরা এ ব্যাপারে ডিপার্টমেন্ট যথেষ্ট সজাগ, সেজন্যই আমরা রাস্তায় নেমেছি। আমাদের লক্ষ্য বাংলার মানুষের স্বার্থটা আগে রক্ষা করা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তারা অতিরিক্ত লাভের জন্য তারা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ এবারে চাষিদের কাছ থেকে আলু 50 কেজি প্যাকেট সর্বনিম্ন 650 টাকা প্যাকেট, সর্বোচ্চ 750 টাকা প্যাকেট কিনেছে খুচরো ব্যবসায়ী আড়তদাররা। তারা বন বিক্রি করেছে 1000 থেকে সর্বনিম্ন 1000। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি পৌর নিগমের 43 নম্বর ওয়ার্ডের মারোয়ারি ভবনের কাছে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে 1 কেজি 300 গ্রাম মাদক উদ্ধার করল স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ। জানা গিয়েছে একটি মোটর বাইকে করে ওই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষারত ছিল। গোপন সূত্রে মাদক হাত বদলের খবর পেতেই এই অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ। অভিযানে মিলে গেল সাফল্য। 1 কেজিরও বেশি পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার হয় ধৃতের কাছ থেকে। ধৃতের নাম হরিদাস বর্মন, বয়স 40 বছর। ধৃত দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ধৃত পানিট্যাঙ্কি থেকে শিলিগুড়িতে ওই মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছিল। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য কোটি টাকা। ধৃত হরিদাস বর্মনকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করবে ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি ধৃত ওই ব্যক্তি কাকে মাদক বিক্রির উদ্দেশ্যে এনেছিল তার খোঁজে তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। একাধিক দাবির বিষয় উল্লেখ করে এদিন সাংবাদিক বৈঠক করলেন কৃষি বিজ্ঞান আধিকারিক ও কর্মীরা। এদিন এই সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি প্রেস ক্লাবে। দাবি আদায়ের লক্ষ্যে পেন ডাউন রেখে একদিনের কর্মবিরতিতে সামিল হন তারা। ন্যাশনাল ফোরাম অফ কেভিকে অ্যান্ড AICRPর ডাকে ও ওয়েস্ট বেঙ্গল কেভিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সমর্থনে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে আজ এই কর্মবিরতি পালন করা হলো। দাবিগুলির মধ্যে রয়েছে সমকাজের সমবেতন, পরিচালনাধীন সংস্থা ব্যতী রেখে দেশব্যাপী কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মীদের জন্য অভিন্ন নীতি প্রণয়ন করতে হবে। দেশের সর্বত্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের সকল কর্মীদের সমকাজে নীতি অনুসারে বেতনের সমতা নিশ্চিত করতে হবে। পরিচালনাধীন সংস্থা ব্যতী রেখে প্রত্যেক কর্মীর অবসরকালীন সুযোগ সুবিধাকে সুনিশ্চিত করতে হবে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের SMS পদকে বিজ্ঞানী বা সমতুল্য পদে আখ্যায়িত করতে হবে। এদিনের সাংবাদিক বৈঠকে রামশাহী কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মরত তথা অ্যাসোসিয়েশনের ইউনিট সম্পাদক সোমা বন্দ্যোপাধ্যায় সহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের অন্যান্যরা উপস্থিত ছিলেন। সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, একাধিক দাবি দেওয়া নিয়ে একদিনের কর্মবিরতি হলো এদিন। আমাদের দাবি দেওয়া পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন হবে। আমি ডক্টর সোমা ব্যানার্জি, SMS এক্সটেনশন এডুকেশন, রামশাহী কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে। আমি ওয়েস্ট বেঙ্গল কেভিকে অ্যাসোসিয়েশন থেকে যে WPUFS এবং CADCর ইউনিট সেক্রেটারি। আমি আজকের দিনে 5ই ডিসেম্বর আমরা পেন ডাউন পালন করছি। ন্যাশনাল ফোরাম অফ কেভিকে এবং ICAR এর তরফ থেকে পক্ষ থেকে আমরা পেন ডাউন সমর্থনে আমরা পেন ডাউন করছি এবং আমাদের যে দাবি হচ্ছে 1 KVK 1 পলিসি। এবং এখানে কি করতে হবে যে হোস্ট ইনস্টিটিউটের যারাই আছে হোস্ট ইনস্টিটিউটের আন্ডারে যতগুলো কেভিকে আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, তার কর্মীদের সমনীতি পালন করতে হবে এবং তার সাথে হচ্ছে সম কাজ সম বেতনের যে নীতি আছে সেটাকে সুনিশ্চিত করতে হবে। যত আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের যারা অবসরপ্রাপ্ত আছে তাদের যত সুযোগ সুবিধা আছে সব সুনিশ্চিত করতে হবে এবং যে কৃষি বিজ্ঞান কেন্দ্রের SMS আছে তাদের বিজ্ঞানীর যে পদ আছে সে বিজ্ঞানী রিডেজিগনেশন করতে হবে। আগামী দিনে দাবি না মিটলে আমরা বৃহত্তর আন্দোলন করব। আমরা দিল্লিতেও যেতে পারি, আমাদের কেন্দ্রীয় যে মন্ত্রী আছে তাদের সামনেও আমরা অ্যাজিটেশন করতে পারি, আমরা দিল্লিতে গিয়েও এই অবস্থান দিতে পারি। রাজ্য সরকারের তরফে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা উল্লেখ করে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হলো জলপাইগুড়ির সদর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে। এদিন সদর ব্লকের বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও আধিকারিকদের নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের শিক্ষা বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও অনেক ক্ষেত্রেই সেই সব তথ্য ছাত্রছাত্রীদের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে না। সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ করা যায় তা নিয়ে এদিনের এই বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। এই বিষয়ে সদর বিডিও মিহির কর্মকার বলেন, আজ বৈঠকে কন্যাশ্রী, ঐক্যশ্রী, ওএসএস সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। অনেক সময় সঠিক তথ্য বিভিন্ন কারণে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছায় না। কি করে তাদের কাছে ঠিকঠাকভাবে এই তথ্য পৌঁছাবে তা নিয়ে এই দিনের বৈঠকে আলোচনা হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা তা দেখে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অনেক সময় দুর্গম অঞ্চল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসতে সমস্যা হয়। সেক্ষেত্রে এই সমস্যা সমাধানে কি কি করা যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান। এটা আমরা মূলত আমাদের যে শিক্ষা সংক্রান্ত যে ইয়েটা আছে, ছাত্রছাত্রীদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই ছাত্রছাত্রীদের জন্য সেই সুযোগগুলোকে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের কাছে সঠিকভাবে খবর হয়তো পৌঁছাচ্ছে না, অথবা খবর পৌঁছালেও তাদের মধ্যে একটা
মানে কি বলবো, স্কুলে এসে জমা দেওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা দেখা যাচ্ছে। হয়তো দেখা গেল যে তার হয়তো স্কুলে যেতে হলে 50 টাকা ভাড়া লাগে স্কুলে জমা দিয়ে আসতে। তো এইটার মধ্যে যে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাকে আমরা দূরীকরণের জন্য আমাদের সদর ব্লকের যারা জনপ্রতিনিধি তাদেরকে আমরা যোগাযোগ করেছি। আজকে মাস্টারমশাইরা উপস্থিত ছিলেন সমস্ত হাই স্কুল থেকে, আমাদের দিদিমণিরা উপস্থিত ছিলেন, আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, শিক্ষা কর্মাধ্যক্ষ এবং অন্যান্য বিভিন্ন স্টেক হোল্ডার যেমন এসআই অফ স্কুলস, এনারা সকলে উপস্থিত ছিলেন, আমাদের নোডাল অফিসাররা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে আমরা একটা এখানে আলোচনা করলাম যে কার কোন কারণে কিভাবে গ্যাপসগুলো আছে, সেগুলো যাতে এই কমিউনিকেশন গ্যাপের জন্য দেরি না হয় পূরণ করতে। এই কমিউনিকেশন গ্যাপটাকে দূর করার জন্যই মূলত এই মিটিংটা করা হয়েছে, এবং যাতে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের মাধ্যমে এই খবরগুলো দ্রুত ছাত্রছাত্রীদেরকে পৌঁছায় এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে ডকুমেন্টসগুলো স্কুলে এসে পৌঁছায় এবং পরিষেবাগুলো দ্রুত আমরা ছাত্রছাত্রীকে দিতে পারি। এই উদ্দেশ্যে আজকের এই মিটিং। কত রয়েছে এরকম আছে, মানে এক একটা স্কিমের জন্য এক এক রকম আছে। তো কন্যাশ্রীর ক্ষেত্রে আলাদা আছে, ঐক্যশ্রীর ক্ষেত্রে আলাদা আছে, তারপরে ওএসিসের ক্ষেত্রে আলাদা আছে, শিক্ষাশ্রী আছে, এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আছে আর কি। এছাড়া আমরা আরেকটা জিনিস চেষ্টা করছি যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কোনো দুর্গম অঞ্চল থেকে কোনো ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তা সেক্ষেত্রে তারা অনেক সময় দেরি হয় পৌঁছাতে, পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়, গাড়ির অভাব থাকতে পারে, নৌকার প্রয়োজন থাকতে পারে। এই যে গ্যাপগুলো আছে, এগুলো মাস্টারমশাইদেরকে আমরা আজকে বলে দিলাম যাতে কোনো রকম প্রশাসনিক যদি সাহায্য দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে দ্রুত অতি সত্বর যোগাযোগ করতে। সেক্ষেত্রে আমরা এই যে অসুবিধাগুলো আছে আমরা চেষ্টা করব এই গ্যাপগুলো পূরণ করে দেওয়ার। পাশাপাশি যেসব জঙ্গল এরিয়া রয়েছে হ্যাঁ, সেসব জায়গা থেকেও, মানে মোট কথা যে কোনো প্রাকৃতিক হোক বা অন্য কোনো কারণে হোক, যদি ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে কোনো অবস্টাকেল, কোনো বাধা তৈরি হয়, সেক্ষেত্রে নর্মাল তো যেতেই হবে, কিন্তু একটা যে বাধা প্রশাসনিক সাহায্য ছাড়া সম্ভব নয় মেটানো, সেই সব ক্ষেত্রে আমরা প্রশাসন হিসেবে আমরা সবসময় অ্যালার্ট আছি। আমরা সেই জন্যই আজকে মাস্টারমশাইদেরকে, সেটাও একটা কারণ আর কি মাস্টারমশাইদেরকে ডাকার। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে স্থাপিত সকল সাইনবোর্ড নেপালি ভাষায় লেখা এবং সরকারি নির্দেশাবলী নেপালি ভাষায় প্রকাশের অনুরোধ জানিয়ে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন জমা দিল আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতি। আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির প্রেসিডেন্ট সগন মুক্তান বলেন, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত ভারতের স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হয়েছে। অনুমান করা হয় 1876 সালের দিকে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চা বাগানগুলো প্রতিষ্ঠিত হয়। এখানে প্রধানত বাংলা, বিহার, গোর্খা এবং আদিবাসী সম্প্রদায় বহু শতাব্দী ধরে কাজ করছে। বর্তমানে আমাদের চা বাগান এলাকার প্রায় 75% মানুষ শিক্ষিত। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চা বাগান এবং তার বাইরের বেশিরভাগ মানুষ নেপালি ভাষায় কথা বলেন। এখানকার জনগণের অনুভূতি, সংবেদনশীলতা এবং পারস্পরিক যোগাযোগের প্রধান ভাষা নেপালি ও সাদ্রি। আমাদের নেপালি ভাষা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সরকারি ভাষা। পশ্চিমবঙ্গ সরকার 1964 সালে নেপালি ভাষাকে স্বীকৃতি দিয়েছে এবং এটিকে রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেছে। পাশাপাশি ভারত সরকার 20 আগস্ট 1992 সালে নেপালি ভাষাকে সারিয়ানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করে এটিকে ভারতীয় ভাষা হিসেবে সম্মান প্রদান করেছে। এখানকার আদিবাসী সম্প্রদায় তাদের নিজ নিজ উপগোষ্ঠী অনুযায়ী ভাষায় কথা বলে, তবে আদিবাসী সম্প্রদায় সাধারণত হিন্দি ভাষা ব্যবহার করে। হিন্দি এবং নেপালি ভাষার মূল উৎস সংস্কৃত এবং উভয় ভাষার লিপি দেবনাগরী। এই কারণে প্রতিটি নির্দেশিকা, নির্দেশ এবং সাইনবোর্ড নেপালি ভাষায় লেখা হলে উভয় সম্প্রদায়ের জন্য তা সম্মানজনক এবং সুবিধাজনক হবে। এই প্রেক্ষিতে আমাদের মাতৃভাষার সংরক্ষণ এবং সম্মানের জন্য নেপালি অধ্যুষিত এলাকায় থাকা প্রতিটি সাইনবোর্ড নেপালি ভাষায় লেখার জন্য অনুরোধ করছি। এই পদক্ষেপ আমাদের ভাষাকে সম্মান দেবে এবং আমাদের সম্প্রদায়কে গর্বিত করবে। এরই পাশাপাশি আমাদের আরেকটি দাবি হচ্ছে, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আশেপাশের এলাকাকে সৌন্দর্যায়নের জন্য আই লাভ ওদলাবাড়ি, আই লাভ তুরিবাড়ি, আই লাভ মানাবাড়ি লিখতে হবে। এতে পর্যটকদের আগমন বাড়বে, অর্থনৈতিক অবস্থাও ভালো হবে। এ ব্যাপারে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ বলেন, ওনাদের দাবি গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে সমস্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। में भाषा राज्य का राजभाषा दूसरा राजभाषा घोषित किया गया है, फिर भी इसमें अभी तक कोई काम नहीं हुआ है। तो 1992 साल में भारत सरकार ने 8 अनुसूची में 8 शेड्यूल में इनको 20 अगस्त पे इम्प्लीमेंटेशन किया हुआ है, 8 अनुसूची में अंतर्भुत किया है। उसी भाषा को संरक्षण विकास हेतु कि प्रत्येक पंचायत में, ग्राम पंचायत हो, पंचायत समिति हो, जिला परिषद हो या
जिला कार्यालय, वहाँ पर जो बंगला इंग्लिश में जो बोर्ड लगाया जाता है, जो नोटिफिकेशन आता है, जो गैजेट नोटिफिकेशन आता है, जितने भी सरकार की जितने भी जन कल्याण स्कीम वगैरह आ रहा है, उसको भी नेपाली भाषा में संदेश अगर लोगों के पास देना चाहिए। और बोर्ड में नेपाली भाषा में देवनागरी लिपि में अगर बोर्ड पंचायत का, जिला परिषद का बोर्ड हो, किसी का भी बोर्ड हो, अगर किसी का साइन बोर्ड हो, अगर वो नेपाली भाषा में देवनागरी लिपि में लिखा जाए, आदिवासी को भी समझ में आएगा, नेपाली को भी समझ में आएगा, मारवाड़ी को समझ में आएगा, बिहारी दाजूभाई को, बंगाली दाजूभाई को, सबको समझ में आएगा कि यहाँ पर ये ऑफिस है और सरकार की तरफ से ये संदेश आया है, ये स्कीम आया है, तो उसको समझने में, समझने में सबसे आसान तरीका होगा। और एक दूसरी बात है, पश्चिम बंगाल सरकार की जो चाय सुंदरी टी टूरिज़्म, ये घर वाली बात नहीं कर रहा हूँ, घर का जो बात नहीं कर रहा हूँ मैं, चाय सुंदर जो टूरिज़्म स्कीम है, उसके तहत में लोगों को अपने अपने इलाका में, अपने अपने जगह में, चाय की जगह में जाओ, जो भी हो वहाँ पर आकर्षण, टूरिस्ट का आकर्षण करने के लिए विभिन्न प्रकार की स्कीम चल रहा है। जैसे कि आई लव लंकापाड़ा लिखा हुआ है, दार्जिलिंग में अलग अलग से लिखा, जैसे इसी ओदलाबाड़ी ग्राम पंचायत के अंतर्गत आई लव ओदलाबाड़ी, आई लव मानाबाड़ी, आई लव तोरीबाड़ी, आई लव पत्थरजोड़ा लिखा जाए तो वहाँ भी टूरिस्ट आएगा, वो देखने के लिए, फ़ोटो खींचने के लिए आएगा, तो वहाँ का एक इकोनॉमिक जनरेट होगा, वहाँ का आर्थिक स्तर में सुधार आएगा। क्योंकि अगर कोई भी टूरिस्ट आता है तो या कोई ना कोई तो दुकान में खरीदेगा, कोई खाना तो खाएगा, भोजन तो ग्रहण करेगा, या कोई भी होम स्टे पर बैठेगा, उससे क्या होगा कि वहाँ का आर्थिक स्थिति भी सुधार होगा और उस गांव का भी प्रचार होगा और उस गांव का सौंदर्यीकरण को भी पूरे भारत में फैलाने का काम होगा। और सरकार की जो प्रयोजन है, सरकार की जन कल्याण योजना है, वो भी आगे बढ़ेगा। मेरे को विचार, हमें इसी की वजह से हम लोगों ने यहाँ पर आज एक ज्ञापन पत्र दिया है। ওনারা দুটো প্রস্তাব দিয়েছেন। একটা হচ্ছে মানে যেটা বিভিন্ন মানে আমাদের ওদলাবাড়িতে মানে ইয়ে স্পট আছে, যেমন আই লাভ ওদলাবাড়ি বা আই লাভ মানাবাড়ি, আই লাভ তুরিবাড়ি, এসব যদি হয় এটা ভালো প্রস্তাব একটা। আরেকটা দিয়েছে যে প্রত্যেকটা সাইনবোর্ডে নেপালি ভার্সনটাও ওনারা বলেছেন যে দিতে, যাতে মানুষের নেপালি এলাকায় এটা দিতে বলেছে, যাতে সুবিধা হয় মানুষের, যে কি কি কাজকর্ম হচ্ছে সরকারের তরফ থেকে, ওরা বুঝতে পারছে না সেটা। এটা আমরা দেখি, আমরা ভালোই প্রস্তাব, দুটো খারাপ নয়, আমরা ওপর মহলে জানাবো, দেখা যাক তারপর কি হয়। কাত্যায়নী পুজোর জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ির রায়কোটপাড়ার ভট্টাচার্য বাড়িতে। ভট্টাচার্য বাড়িতে ঐতিহ্যবাহী কাত্যায়নী পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। 8ই ডিসেম্বর থেকে পুজো অনুষ্ঠিত হবে, সেদিন থেকেই মূলত পুজো হবে। 9ই ডিসেম্বর সপ্তমী অষ্টমী একই সাথে পুজো হবে। এই পুজোতে কয়েক হাজার মানুষের সমাগম হয়। বর্তমানে রায়কোটপাড়ায় ভট্টাচার্য বাড়িতে 6 ভাই মিলে এই পুজো করে থাকেন। কাত্যায়নী পুজো প্রথমে বাংলাদেশে হয়ে থাকতো, তারপর এখানে এই পুজো শুরু হয়। রায়কোটপাড়ার বাড়িতে বর্তমানে প্রতিমা গড়ার কাজ চলছে। কৃষ্ণপাল মূলত এই প্রতিমা করে থাকেন, বর্তমানে তার ছেলে শুভজ্যোতি পাল এই কাজ করছেন। আজ থেকে 228 বছর আগে ঢাকা জেলায় মানিকগঞ্জ সাব ডিভিশনে কলিয়া গ্রামে এই পূজা প্রচলন করেছিলেন স্বর্ণময়ী দেবী। 1947 সালে আমার বাবা অমরেন্দ্রনাথ ভট্টাচার্য এখানে এসে এই মন্দির প্রতিষ্ঠা করেন। আর এই মন্দির প্রতিষ্ঠা করেন, তখন থেকে এই পূজা চলে আসছে। আর এই পূজায় কোনো এত হয়েছে, মানে মহামারী কোনোদিন এটা পূজা কবে থেকে কবে হবে? পূজা 8 তারিখে হলো, সপ্তমী অষ্টমী এবার একদিনে হবে, নবমী 9 তারিখে, দশমী পূজা ঠাকুর ঘরের থেকে যাবে। আমরা সারা বছর পূজা করব। বর্তমানে কারা করছে পূজা? আমরা এই 6 ভাই মিলে করছি। ভট্টাচার্য কি নাম? আমার বাবার নাম ছিল অমরেন্দ্রনাথ ভট্টাচার্য, কাব্য ব্যাকরণ তীর্থ, কীর্তরত্ন, স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষ শিরোমণি। তিনি এই পূজাটা এই জলপাইগুড়িতে প্রচলন করেছিলেন। এখন কত বছর হলো? 78 বছর জলপাইগুড়িতে। হ্যাঁ, জলপাইগুড়িতে। বাবা থাকতে খুব আড়ম্বর হতো, প্রচুর লোক আসতো। এখন সেই আড়ম্বর কিছুটা ভাটা পড়লেও ঐতিহ্যকে ধরে রেখেছি। ওদলাবাড়িতে চেল ও ঘিস নদী পাড়ের মানুষগুলোর জীবনযাপনের চিত্রই যেন পাল্টে গিয়েছে।
6 মাস আগেও যে নদী দুটোর বুকে দিনে এমনকি রাতেও বালি পাথর তোলার কাজ চলতো, জাম্পার এবং আর্থ মুভারের দাপাদাপিতে চারিদিকে হই হুল্লোড়ের পরিবেশ থাকতো, নভেম্বরের শেষ লগ্নে এসে সে সবকিছুই যেন উধাও। হুড়োহুড়ি নেই কারো মধ্যেই, নেই সকাল সকাল নদীর বুকে বেলচা চালনি নিয়ে কাজে লেগে যাবার ব্যস্ততা। জীবন যেন থমকে গিয়েছে মালবকের ঘিস নদী পাড়ের ঘিস বস্তি এবং চেল নদী পাড়ের শ্রমিক মহল্লার ক্ষুদিরামপল্লীতে। 17 নম্বর জাতীয় সড়ক ধরে ওদলাবাড়ি থেকে মালবাজার যাবার পথে চেল সড়ক সেতু পেরিয়ে যে কাঁচা রাস্তাটির ডান দিকে বাঁক নিয়ে নেমে গিয়েছে সেটা ধরে কিছুটা এগোতেই দেখা হলো বুধু ওরাও নামে এক মধ্যবয়সী বালি পাথরের কারবারে জড়িত শ্রমিকের সাথে। কাজ হারিয়ে কিভাবে দিন কাটছে তার হাল হকিকত জানতে বুধুর বাড়িতে ঢুকতেই নজরে এলো উঠোনের এক কোণে গুছিয়ে রাখা আছে কয়েকটি বালি পাথরের চালনি ও 4টে বেলচা। কাঁচা ও অসম্পূর্ণ পাকা বাড়ির উঠোনে বসে কথা শুরু করতেই সেখানে এসে হাজির হলো সুখদেব ওরাও, সেলিম ওরাও, পেকো কেরকেট্টার মতো পুরুষ ও মহিলারা। চেল এবং ঘিস নদীতে ওরা কেউ পাথর ভাঙার কাজ করত, কেউ বা বালি চালনি করে গাড়িতে লোড করার কাজে জড়িত ছিল। দিনের শেষে যে 500 থেকে 600 টাকা রোজগার হতো তাতে বাচ্চাদের লেখাপড়ার খরচ সামলে ভালোভাবেই সংসার চলত। কিন্তু বিধি বাম, গত বর্ষায় প্রতি বছরের মতো নিয়ম মেনে প্রশাসনিক সিদ্ধান্তে নদী থেকে বালি পাথর তোলার উপর নিষেধাজ্ঞা জারি হতেই সমস্যার শুরু। বুধু ওরাও বলেন বিশ্বাস ছিল বর্ষা পেরোতেই নদীতে আবার কাজ শুরু হবে, কিন্তু তার হলো কোথায়? একদিকে মেয়াদ উত্তীর্ণ রয়্যালটি আর অন্যদিকে তিস্তা ব্যারেজ সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলে প্রশাসনিক নিষেধাজ্ঞা। দুয়ের অভিঘাতে এই মুহূর্তে চেল ও ঘিস নদী থেকে পুরোপুরি বন্ধ বালি পাথর তোলার কারবার। সময়ের নিরিখে বর্ষা ঋতু থেকে শুরু করে সব মিলিয়ে প্রায় 6 মাস ধরে বন্ধ হয়ে রয়েছে কাজ কারবার। ফলে কাজ হারিয়ে এই মুহূর্তে কার্যত বেকার গ্রামের বহু পুরুষ ও মহিলা। বুধুর কথায় সায় দিয়ে সুখদেব ওরাও, পেকো কেরকেট্টা বলেন, গত প্রায় 25 থেকে 30 বছর ধরে এই কাজ করে আসছি আমরা, কোনোদিন এমন সমস্যায় পড়তে হয়নি। এখন যা অবস্থা তাতে দুবেলা দুমুঠো খাবারের জন্য রেশনের চাল আটার উপর নির্ভর করে থাকতে হচ্ছে। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে গ্রামের অনেকেই পাড়ি দিয়েছে সিকিমে বা শিলিগুড়িতে। আমাদের অনেকেরই সংসার চলছে ধার দেনা করে। কেউ চড়া সুদে পরিচিত কারো থেকে ঋণ নিয়েছেন, কেউ বা বন্ধন ব্যাংক থেকে। একটু একটু করে ঋণের ফাঁদে বাধা পড়ছেন অনেকেই। পরিস্থিতি যেদিকে এগোতে শুরু করেছে, অবিলম্বে নদীর কাজ পুনরায় চালু না হলে হয় কাজের দাবিতে জোরদার আন্দোলন শুরু করা, নয়তো আত্মহত্যার মতো চরম পথ বেছে নেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই বলে জানিয়েছেন বুধু সুখদেবরা। এসবের মাঝেই কাজ না করলে খাবো কি, এই প্রশ্ন আজ ক্ষুদিরামপল্লীর ঘরে ঘরেও। একই ছবি ঘিস বস্তিতে। এখানে মহিলারা সারাদিন নদীতে বালি পাথর চালনি করে যে টাকা উপার্জন করত তা দিয়েই সংসার চলত, কিন্তু কাজ নেই গত কয়েক মাস যাবৎ। বাড়িতে রান্না করার জ্বালানিও শেষ। তাই এখন সকাল হলে মহিলারা চলে যাচ্ছে পাহাড়ে শুকনো কাঠ আনতে, আবার কেউ ঘিস নদীর চরেই দিয়েছে গোবরের ঘুঁটো। এই ঘুঁটো দিয়েই এখন চলে এলাকার বাড়িতে রান্নাবান্না। কবে স্বাভাবিক হবে নদীর কাজকর্ম, সেই দিকেই তাকিয়ে দুই নদী পাড়ের বাসিন্দারা। কি অবস্থা দেখো তো, 2 মাস থাকি গাড়ি ঘোড়া বন্ধ, এখানে রোজগার খুবই কম, আমাদের সংসার চলে না। এই যে নদীর বালু টালু চাইলে আমরা পাথর টাথর ভাঙিয়ে খাই, এখন তো ওগুলোও বন্ধ, কাজকর্ম সব বন্ধ। কি করব, ওইভাবে ঋণ টিন করি, এইভাবে সংসার চালাই। কি চাইছেন আপনারা? কি চাইছি যে কাম কাজ খুলুক, আমরা কাম কাজ করি, সুখ সুবিধা। হ্যাঁ, এইটাই না আর কি। এখন তো রোজগার বন্ধ। কত লেবার আছেন আপনাদের এরকম? এইখানে বহুত লেবার আছে, অনেক। সবার কাজ বন্ধ? সবারই কাজ বন্ধ। কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের কাজকর্ম সব দিকে বন্ধ হয়ে গেল, ছোট ছোট বাচ্চা আছে, খাওয়ার কিছু উপায় নাই, কি করে খাবো আমরা। কবে থেকে বন্ধ এটা? এটা যে কবে থেকে? 2 মাস তো হয়ে গেল। 2 মাস হয়ে গেল। আপনারা কি করেন নদীতে? এই যে চালনি কাজ করি। এখন তো হচ্ছে না? এখন তো হচ্ছে না। তো কিভাবে সংসার চলবে? কি করব, কষ্ট দুঃখ করে খাইতেছি, একবেলা খাইতেছি আর একবেলা নাই। আপনার নাম? আমার নাম ফিরোজা খাতুন। আমার নাম নুরজাহান খাতুন। কি সমস্যা হচ্ছে আপনাদের? কাজ কাম নাই, নদীতে গাড়ি ঘোড়া কিছু চলে না। কবে থেকে? 3 মাস হয়ে গেল, এখনো গাড়ি ঘোড়া খুলতেছে না। সংসার তো চলে না, বাড়িতে কোনো নেই, খাওয়া দাওয়া ভালো মতন নেই। রান্না বাড়ি? রান্না তো কিছু
মানে অল্প স্বল্প হয়। লাকড়ি কোথা থেকে পান? লাকড়ি আনি ওই নদীর থেকে, ওইখানে নদী আছে, পাহাড় তো চড়তে পারি না। কেনার ক্ষমতা নাই? কেনার ক্ষমতা নাই আমার, মানে এই নদী বন্ধ দেখা গেল। হ্যাঁ, নদী বন্ধের জন্য তো কিনতেও পারতেছি না। তো কি চাইছেন আপনারা? তাড়াতাড়ি কাজ কাম খুলিলে তো ভালো হয়। নদীগুলো খুলে গেলে? হ্যাঁ, নদী খুলে গেলে ভালো হয়। গাড়ি তো চলতেছে না? না চলতেছে। মাল বিক্রি হচ্ছে? না না, পড়েই আছে না? হ্যাঁ পড়ে গেছে। তো কোন জায়গা এটা? এটা ডিজবস্তি। পরিবারে কে কে আছে? পরিবারে আমার বউ আছে, 2টা ছেলে মেয়ে আছে। পড়াশোনা করে বাচ্চারা? করতেছে। তখন তো ভালোই চলতো, 500-600 টাকা করে ভালোই চলতো। হ্যাঁ। তো কাজটা বন্ধ কতদিন ধরে? এই সরকার তো 3 মাস ধরে বন্ধই থাকে, বর্ষায় বন্ধ থাকে। আবার এদিকে তো 3 মাস কত আবার 3 মাস পর পার হয়ে গেছে, এখনো তো কাজ খুলে না। এখনো কাজ খুলে নেই? 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়ে গেছে, কাজ নেই। এখন তোমাদের চলছে কি করে? অনেক অসুবিধা আছে, কোন রকম চলছে। এদিকে ওইদিকে যাচ্ছে ছেলেগুলা কাজ করা। বাইরে চলে যাচ্ছে? বাইরে গিয়ে মানে কোথায় যাচ্ছে? বাইরে সিকিম চলে যাচ্ছে, ওদিকে শিলিগুড়ির দিকে যাচ্ছে, আর দার্জিলিংও চলে গেছে। কিসের জন্য, কি কাজে যাচ্ছে? ও লেবারি কাজ করতে জন্য। মিস্ত্রি কাম। অনেকে চলে গেছে বাইরে। কতজন হবে তাও মোটামুটি তোমাদের পাড়ার থেকে? 200-300 লেবার চলে গেছে। 200-300 লেবার চলে গেছে। তোমরা এখন ঘরে কতজন থেকে গেছো গ্রামে? আমাদের নিজেরই লোক, বাড়ি থেকে আমার দাদার ছেলেগুলা 6 জন না 7 জন চলে গেছে। আচ্ছা, তো তোমাদের খাওয়া দাওয়া হচ্ছে ঠিকঠাক? কষ্ট করে চলছি, কি করবো ওখানে? নাই তো সরকার দিচ্ছে ওইটা, আবার ওই যে আটার চাল দিচ্ছে ওইটাও খাওয়া যায় না, মুরগিগুলাও খায় না। ওগুলা চাউল দিচ্ছে, ওইটাও রেশন থেকে যে চালটা পাও, আতপ চাল দিচ্ছে, সে এত মানে খারাপ চাল দিয়ে খাওয়া যাচ্ছে না, মুরগিও খায় না। তো কি ভাবছো, তোমাদের এইভাবেই চলবে নাকি নতুন করে আবার কাজটা যাতে চালু হয়? কি হয়? কাজটা চালু হলে ভালো হইতো। এইভাবে চললে তো লোক অনেক জনের বন্ধন নিছে, কি নিছে, এসকেস বন্ধন, নাহলে তো সুইসাইড করবে। এই অবস্থা চলে আসছে, সুইসাইড করবে। অনেকের ঋণের ফাঁদে আটকে গেছে। হ্যাঁ, অনেক ঋণ ধার করে চলতেছে। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে আরো অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে এবং তিনি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরে ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ডিসেম্বর মাসের 4, 5 ও 6 তারিখে অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার হোটেল ডিলা প্রীতমে বসছেন তিনি। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহ জ্যোতিনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
রাত হলেই নেশার আকড়া হয়ে উঠছে খেলার মাঠ, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে খেলোয়াড় সহ সাধারণ মানুষকে। এই ধরনের চিত্রই দেখা যাচ্ছে বর্তমানে মালবাগের ওদলাবাড়ি বিধানপল্লী ফুটবল মাঠে। ডুয়ার্সের মধ্যে নামকরা ফুটবল মাঠ এটি। বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয় এই মাঠে, কিন্তু এই মাঠে নেই কোনো সীমানা প্রাচীর, নেই আলোর ব্যবস্থাও। তাই রাত হলেই মাঠের বিভিন্ন প্রান্তে যুবকদের নেশার আসর হয়ে ওঠে এই মাঠ। চলে শুকনো নেশা থেকে মদ্যপান দেদার ভাবে। দেখার কেউ নেই, প্রতিবাদ করারও উপায় নেই। শুধু মদ্যপান নয়, মদ্যপানের পর কাচের বোতল ভেঙে মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হচ্ছে। স্থানীয় খেলোয়াড়দের অভিযোগ, এই ফুটবল মাঠে সকাল বিকেল ফুটবল অনুশীলন হয়, পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও খেলাধুলা করে এই মাঠে। গুরুত্বপূর্ণ এই মাঠের হাল দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সন্ধ্যা হতেই ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে এই মাঠ, আর এই অন্ধকারের সুযোগে এই মাঠের মধ্যে চলছে বিভিন্ন নেশার আসর। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে দেখার অনুরোধ করছে খেলোয়াড়েরা। খেলোয়াড়দের বক্তব্য, এত সুন্দর মাঠের চারপাশে রয়েছে সরকারি হাসপাতাল, স্কুল, পশু চিকিৎসালয় এবং জনবসতি, তারপরও রাতের বেলাতে চলছে দেদার মদের আসর। অবিলম্বে এইসব নেশার আসর বন্ধের দাবি করেছে খেলোয়াড়েরা। বিধানপল্লীর এই খেলার মাঠটাকে, এত সুন্দর একটা মাঠ, এই মাঠে ভেটারান্সরা সকালবেলা মর্নিংয়ে প্র্যাকটিস করে, মর্নিং সকার, তারপরে বিকালবেলা আরএফএ প্র্যাকটিস করে, আরএফএ এখানে এত সুন্দর একটা খেলার মাঠ, সেই মাঠে যদি এই ধরনের একটা পরিস্থিতি দেখি, মানে এই যে দারুর বোতল, মানে খেয়ে এই বোতল শুধু খাওয়া এখানে না, এখানে শুধু খেয়ে আবার বোতল ভেঙেও রাখছে, এটাই সব থেকে বড়ো ব্যাপার। এই কাজ যদি কারোর পায়ে টায়ে পড়ে, এখানে অনেক প্লেয়াররাই খেলে, এটা ফলে এইটা একটু দৃষ্টি আকর্ষণ করা দরকার সবারই, যে এখানে একটা মানে কি বলবো আর কি, রাতে হয়? হ্যাঁ, রাত্রিবেলা প্রত্যেক দিন রাত্রিবেলা এই এখানে একটা আসর বসে। এই আসরটা বসার এখানে গাঁজা, তারপরে হচ্ছে আপনার মদ, এগুলোর আসর বসে। এবার কারা বসছে, কিভাবে বসছে, এবার সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে শুধু খাচ্ছে না, খাওয়ার পরে বোতল এখানে ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়ে যাচ্ছে মাঠের মধ্যে। এর ফলে এটা তো ঠিক না। না, এই মাঠটা ওদলাবাড়িতে মাঠ বলতে তো আমরা এই মাঠটাই বুঝি, এত সুন্দর একটা মাঠ। এই মাঠে মর্নিং মানে সকালবেলা ভেটারান্সরা প্র্যাকটিস করে, বিকালবেলা নাইট ফুটবল হয়। এই যে 6 তারিখে নাইট ফুটবল শুরু হবে, 12 তারিখ অবধি নাইট ফুটবল হবে। সেই মাঠটাকে যদি আমরা নিজেরাই সংরক্ষণ না করতে পারি, তাহলে তো খুব মুশকিল। ফলে এই জন্য একটু সবাইকেই বলবো এই দিকটাতে একটু দৃষ্টি আকর্ষণ করবার জন্য। এসেই দেখছি এখানে দারুর বোতল ভেঙে টুকরো টুকরো করে ফেলে রেখেছে। অ্যাকচুয়ালি এই মাঠটা খুব গুরুত্বপূর্ণ মাঠ, বিশেষ করে ওদলাবাড়ির ওপরে। আর কোনো ওদলাবাড়িতে এর থেকে ভালো মাঠও নেই। আর এখানে সকাল থেকে মাঠটা এত বিজি, মানে সকালবেলা ধরে নেন ওই ভেটারেন্স টিমটা খেলবে, ভেটারেন্সের যারা আমরা আছি তারা প্র্যাকটিস করব। তারপরে এই যে হলিভিউ স্কুলের বাচ্চা কাচ্চারা এই মাঠেই তারা প্রেয়ার লাইন টাইন যাই হোক এক্সারসাইজ তারাও করে। এখানে বিকেলেও খেলা হয়, বিকেলে বাচ্চা কাচ্চারা প্র্যাকটিস করে, আরএফএ প্র্যাকটিস করে। মানে এই মাঠটার উপরেই ডিপেন্ড করে আমাদের এই এলাকার বাচ্চা কাচ্চারা মানে খেলাধুলা করে আর কি। এখন এই মাঠের ভেতরে প্রত্যেক দিন রাত্রেবেলায় শুনলাম বিশেষ করে মানে সব ধরনের নেশাই হয়। আজকে তার প্রমাণও পেলাম, দারুর বোতল ভেঙে ফেলে রেখে দিয়েছে। আপনাদের অসুবিধা হবে না এতে? বিশাল অসুবিধা, যে কোনো সময় একটা বিরাট বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। কি চাচ্ছেন? আমরা চাই প্রশাসনের কাছে আমাদের রিকোয়েস্ট, মাঠটাকে সঠিকভাবে সুন্দরভাবে রাতে কি টহলদারির দরকার? রাতে একটু টহলদারির দরকার আছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। দীর্ঘ সময়ের আন্দোলনের পর অবশেষে সেচ দপ্তরের উদ্যোগে প্রায় 700 মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু জলপাইগুড়ি 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি সহ বিস্তীর্ণ এলাকায়। পরিদর্শনে এলেন বিধায়ক। সমকাজে সমবেতন সহ একাধিক দাবি নিয়ে একদিনের কর্মবিরতি জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ও কর্মীদের। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন হবে। সাংবাদিক বৈঠকে জানালেন রামশাহী কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মরত তথা অ্যাসোসিয়েশনের ইউনিট সম্পাদক সোমা বন্দ্যোপাধ্যায়।
উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.